আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের ইতিহাসে বামপন্থীদের এত খারাপ সময় কখনো আসেনি। তাদের জন্য বড় মায়া হয়। যারা ইসলামপন্থীরা, যারা ইসলামপন্থীদেরকে রাষ্ট্র ক্ষমতায় যারা দেখতে চায় না, বা ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় দেখলে যারা আসমান থেকে পড়ে, তাদের মধ্যে একজন ছিল জাহিদ বাবরি চুলওয়ালা, বেচারার সংসারই গেছে। আর ইলিয়াস ভাই এমন একজন লোক, তার সাথে যে পাঙ্গা নিতেছে, এর আগে যে রনি, গোলাম মাওলা রনি, ময়লা রনি, সে পাঙ্গা নিতে যায়, তার প্যান খুলে গেছে। কাজেই বামপন্থীদের জন্য বাংলাদেশের ইতিহাসে এতটা দুঃসময় কখনো আসছে বলে আমি মনে করি না। তো একটা বিষয়, যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে মুসলিমরা আসবে, এটা কি অস্বাভাবিক জিনিস নাকি স্বাভাবিক? এটা আসলে স্বাভাবিক, কিন্তু আমরা ইসলামপন্থীরা এই জিনিসটা ভুলে গেছিলাম। অর্থাৎ বাংলাদেশে বিদেশি শক্তির বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, ভারত উপমহাদেশে অর্থাৎ ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে দীর্ঘ 200 বছর ধরে, তারা কিন্তু মুসলিমপন্থীরাই। এবং অন্য ধর্মের যারা রাম বাম, তারা কিন্তু ওই উপনিবেশী শক্তির সাথে মিলেমিশে কাজ করছে। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে ইতিহাস দেখতে হবে যে 1947-এ যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন ব্রিটিশরা কি আমাদের যে খোদা, আমাদের যে প্রভু, এখনো পর্যন্ত যাদের ইশারায় আমাদের রাষ্ট্র চলে, তারা কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ করছে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে পাকিস্তান হয়েছে, বাংলাদেশ হয়েছে এবং ইন্ডিয়া হয়েছে। মুসলিম মেজরিটি হয়েছে পাকিস্তান এবং হিন্দু মেজরিটি হয়েছে আপনার ইন্ডিয়া। তাইলে এখানে কি খুব স্বাভাবিক না যে মুসলিমদের প্রতিনিধিরাই আপনার রাষ্ট্র চালাবে, প্রকৃত যারা মুসলিম তারাই ক্ষমতায় থাকবে? এইখানে হয়ে গেছে আমাদের গ্যাপটা। অর্থাৎ আমাদের যারা মুসলিমপন্থী, তারা বিদেশি শক্তিকে প্রতিহত করতে যায় রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো, রাষ্ট্র পরিচালনার যে বিদ্যমান ব্যবস্থাপনা, এটার থেকে আমরা এত দূরে চলে গেছি যে এটা আমরা বুঝতেই পারি নাই যে রাষ্ট্র কিভাবে, আধুনিক রাষ্ট্র বা প্রচলিত রাষ্ট্র কিভাবে চালাইতে হয়, এটা আমাদের অভিজ্ঞতা ছিল না। আমরা রাষ্ট্র পরিচালনা থেকে এত দূরে সরছি। এটা দূরে সরাটা যৌক্তিক ছিল, কিন্তু অসহযোগিতার জন্য আমরা দূরে সরছি। কিন্তু যখনই পাকিস্তান হয়েছে, তখন থেকে কিন্তু আমাদের এটা হক ছিল যে আমরা রাষ্ট্র ক্ষমতা চাবো, কিন্তু আমরা এটা চাইতে পারি নাই। আজকে দেখেন, যোগ্য লোক না থাকলে যেটা হয়, হাসিনার পতন হয়েছে, যেটা আমাদের বাক স্বাধীনতা দিচ্ছে, আমরা অনেকেই এটারে খুব হালকাভাবে দেখি। এটা হালকাভাবে দেখার সুযোগ নাই। এটা সারা পৃথিবীর জন্য একটা মেসাল হয়েছে। আমার সাথে যারা কাজ করে পাকিস্তান, যারা বলে, ভাই তোমরা তো কামিয়াব হয়ে গেছো, তোমাদের তো আন্দোলন সফল হয়েছে, তোমরা হাসিনারে ফালাই দিছো, কিন্তু আমরা তো পারি নাই। হ্যাঁ, তো এটা সারা পৃথিবীর মানুষের জন্য এটা একটা উদাহরণ হয়েছে যে হাসিনার পতন হয়েছে। সাধারণত এই সমস্ত দুর্বল রাষ্ট্র, যেগুলিতে গণতন্ত্র নাই বা ইসলাম নাই বা ইনসাফ নাই, এগুলোতে আসলে একজন জালেম এত সহজে সরে যায় না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিষয় ছিল, যার জন্য ফয়সালা ছিল, যার জন্য এটা হয়েছে। তো রাষ্ট্র কাঠামো থেকে যে আমরা দূরে, এটার ফলে হাসিনা পড়ার পরে কি করলো, আবার বামদের হাতে ক্ষমতা চলে গেল। ডক্টর ইউনূসের এনজিও সরকার, যারা তার পছন্দ মতো, নারীবাদী এনজিওর লোক, এরা ক্ষমতায় চলে গেল। কিন্তু কারণ আমাদের দেশের, যদি আপনি সিনিয়র আইনজীবী বলেন বা আপনি সিনিয়র শিক্ষাবিদ বলেন, সবাই বামপন্থী। অর্থাৎ একজন সহি আকিদার লোক, একজন কোরআন হাদিস জাননেওয়ালা লোক, সে রাষ্ট্রের বিদ্যমান কাঠামোতে সে অযোগ্য হিসেবে বিবেচিত। অর্থাৎ রাষ্ট্র কাকে বুদ্ধিমান হিসেবে ধরে? আর্মি অফিসারকে ধরে রাষ্ট্র। সুশীল সমাজ ধরে হইল আপনার যারা লেখালেখি করে বা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রামে, এদেরকেই ধরে। তাহলে দেখেন, যখন ক্ষমতার স্কোপ তৈরি হয়, ক্ষমতা নতুন করে নেওয়ার সুযোগ হয়, তখন কিন্তু আমরা আমাদের যারা লোক আছে তাদেরকে আমরা এখানে বসাই দেবেন। আমরা টাইনা টুনে একজনের বসাইছি। কারে বসাইছি? ধর্ম উপদেষ্টা। এই লোক কমে মাদ্রাসায় পড়ছে, পরবর্তীতে আলিয়াতে পরীক্ষা দিছে, ওইখান থেকে সে কিছুদিন আলিয়া মাদ্রাসায় পড়াইছে, কলেজে পড়াইছে। তার একটা মোটামুটি অর্জন তৈরি হয়েছে, যেটা আধুনিক রাষ্ট্র কাঠামো বা বিদ্যমান রাষ্ট্র কাঠামো বা সেকুলার রাষ্ট্র চালানোর জন্য জনগণ মনে করে সে যোগ্য। এছাড়া আমরা কিন্তু আমাদের এই নাস্তিকদের, বামপন্থীদের যে ডজন ডজন লোক আছে, বুদ্ধিজীবী টাইপের, আমাদের কিন্তু এরকম কেউ নাই। ফলে যেটা আব্দুল গাফফার সাহেবের কথা থেকে আমি পাইছি, মুফতি আব্দুল গাফফার হাফিজাহুল্লাহ,
যে আমরা কেন আমাদের সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাই না, আমাদের মাদ্রাসা থেকে পড়ে মাদ্রাসা সিস্টেম মানে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা আপাতত এরকম পর্যায়ে নিয়ে যাই যে আমাদের ছাত্ররা চাইলে স্কুল কলেজে পড়তে পারবে। সেখান থেকে ধরে আজ থেকে 20 বছর পর আমি যদি মনে করি যে আমার ছাত্র একজন বিসিএস ক্যাডার হবে, সেই প্রসেসটা যেন আমি চালু রাখি। এরকম না যে যেহেতু আমাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর বাংলাদেশের প্রচলিত স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা হইল ব্রিটিশদের বানানো, তাইলে আমার শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমি এই রকম উন্নত করি, আপাতত আমি ওই শিক্ষা ব্যবস্থার সাথে কোলাবোরেট করে আমার সন্তানদেরকে, আমার পছন্দের মানুষদেরকে আমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসাই। আজকে যে লোকটা বিসিএস ক্যাডার হলো 30 বছর পর, 25 বছর পর, 20 বছর পর সেই হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সচিব, গুরুত্বপূর্ণ আমলা। আমি একটা কাজ করতে পারি, আমার শিক্ষা ব্যবস্থাকে একদিনে চাইলে আমি পরিবর্তন করতে পারবো না। আমি আপাতত কোলাবোরেট করি, মার্চ করি কিছুটা, যে আমার সন্তানরা যারা ইসলামকে ভালোবাসে, যারা রাষ্ট্রকে ভালোবাসে, তাদেরকে আমরা বিদ্যমান শিক্ষা ব্যবস্থায়, বিদ্যমান কাঠামোতে তাদেরকে আমি রাষ্ট্র পরিচালনায় পাঠাই। তাদেরকে আমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে, বিসিএস ক্যাডারের দায়িত্বে, প্রশাসনে, পুলিশে, আমি আর্মিতে তাদেরকে পাঠাই। হ্যাঁ, এর সাথে সাথে আমি কি করি, আমার শিক্ষা ব্যবস্থাটাকে আমি আপগ্রেড করি, যে আমার শিক্ষা ব্যবস্থায় অপ্রয়োজনীয় কোরআন হাদিস ছাড়া অপ্রয়োজনীয় সাবজেক্টগুলো আমি কমাই এখানে আধুনিক বিষয়, আমি এখানে কম্পিউটার রাখি, আমি এখানে এআই রিলেটেড মানে কোর্স করাই, আমার সন্তানদেরকে এআইয়ের সাথে আপনার যুক্ত করি। হ্যাঁ, বা আধুনিক আপনি বিষয়গুলো তাদেরকে শেখাই, রোবোটিক্স তাদেরকে শেখাই, বা সাবেক যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আমি মাদ্রাসায় নিয়ে আসি, বুয়েটের ইঞ্জিনিয়ারদেরকে, তারা আমাদের ছাত্রদেরকে ইঞ্জিনিয়ারিংয়ের আলাদা বিষয়গুলো আমরা 4 বছরের কোর্স না করে 1 বছরের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের কিছু বিষয় আমরা শর্ট করে শিখাই। আমরা বাংলাদেশের যে সংবিধান, সেখান থেকে শর্ট একটা মানে ব্যারিস্টার আইনজীবীদেরকে দিয়ে একটা শর্ট আমরা একটা কোর্স করাই, যে রাষ্ট্রের মানে সংবিধানের বাহানা দিয়ে যা মানে ইসলাম বিরোধী কাজ যখন করাইতে যাবে তখন এগুলি ছাত্ররা যেন ধরতে পারে। পাশাপাশি আমি 10 বছর পরে আমার শিক্ষাটাকে এমন পর্যায়ে নিয়ে যাই যে আমাদের স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে একটা ছাত্র দুনিয়াবি যা সাবজেক্ট শিখে তার থেকে আমার মাদ্রাসায় বেশি শিখতেছে। তখন কি হবে, তখন মানুষের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা তৈরি হবে। মানুষ তখন, বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম সে চায় তার সন্তান কোরআন পড়ুক, নিজে নামাজ না পড়লেও। যখন একজন বাবা দেখবে যে আমার সন্তান স্কুলে পড়ে জাগতিক বিষয় যা শিখতেছে, মাদ্রাসায় পড়ে তার থেকে ভালো শিখতেছে। কারণ আমাদের দেশের স্কুলের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, আমি বিভিন্ন লোকের সাথে কথা বলছি যারা বাংলাদেশ থেকে আপনার ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু এখানে এসে সে ডাক্তারি করতে পারে না, এখানে এসে সে ইঞ্জিনিয়ারিং করতে পারে না, তার সাবজেক্টে সে কাজ পায় না, সে অন্য কাজ করতে হয়, নিম্নমানের কাজ করতে। কারণ হলো আমাদের শিক্ষার ডিগ্রির প্রতি বিদেশিদের কোনো আস্থা নাই। তারা জানে যে ওখানে জাল ডিগ্রি হয়, পড়ালেখা না করেই একটা মানে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। কাজেই আমরা এটা করতে পারি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য আমাদের তরবিয়ত ইয়াফতা, আমার কাছ থেকে যে দ্বীনের ভালোবাসা শিখছে, যে ইসলাম শিখছে, তাকে আমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যাই, তার সাথে আমি একটা যোগাযোগ রাখি, তাকে আমি তার সমস্যাগুলো সমাধান করি, তাকে পরামর্শ দিই। এর পাশাপাশি আমি আমার শিক্ষা ব্যবস্থাকে আপগ্রেড করি। ফলে মানুষ যখন দেখবে যে স্কুল থেকে আসলে ভালো কিছু শিখতেছে না, আর আসলেই ইংরেজরা আমাদের কেমন একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে যেটা পুরাই ওয়েস্ট অফ টাইম, এটা পরে আসলে তেমন কিছু শেখার নাই। ঠিক আছে, কিছু সাবজেক্ট ছাড়া, ইঞ্জিনিয়ারিং লাইনের ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি এই দুইটা ছাড়া বাকিগুলি তো মনে করেন যে তেমন কিছু এই আর্টসের যে সাবজেক্টগুলি এগুলি বকওয়াস, হুদাই, এবং এগুলির মধ্যে যে ইতিহাসগুলি পড়ানো হয় এগুলিও মিথ্যা ইতিহাস, বেশিরভাগ ইংরেজদের লেখা। ইংরেজদের কাছে যে অভিযাত্রী দল, যে বিজেতা, সে আসলে আদতে হইল সে একজন লুটেরা। ঠিক আছে, ওগুলি আমাদেরকে গেলানো হয়েছে। কাজেই আমরা যদি আমাদের মাদ্রাসার শিক্ষাটাকে অনেক বেশি ডেভেলপ করি, অনেক বেশি আধুনিক করি, সেই সাথে অবশ্যই শরীয়তের যে বেসিক প্রিন্সিপালস, হালাল হারামের জ্ঞান এবং ইসলামের প্রতি ভালোবাসা, রাষ্ট্রের প্রতি ভালোবাসা, এগুলি যদি আমরা শেখাই, তাহলে আশা করা যাবে যে যেহেতু বিদেশি শিক্ষা ব্যবস্থাটা আমাদের জন্য উপকারী না, মানুষ তখন কিন্তু মাদ্রাসার শিক্ষার দিকে ঝুঁকবে। কাজেই যদি অবহেলা করি, ঘাওরামি করি, আমার কমেন্টে একজনে বলছে যে যদি ঘাওরামি করে কওমি মাদ্রাসার দায়িত্বশীলরা আপনার পরামর্শ না নেয়, মানে আমি এমন কেউ হয়ে জানি যে আমার পরামর্শ নিতে হবে, মানে এই বিষয়গুলো নিয়ে যদি না ভাবে তাহলে কিন্তু ওই যে আবেগ হারাবে। একজন শিক্ষক তার পরিবারের কাছে, একজন আলেম, সে তার এক ভাই সরকারি চাকরি করে, এক ভাই বিদেশে থাকে, তারা যখন পরিবারে কন্ট্রিবিউট করবে,
সে যখন করতে পারবে না তখন কিন্তু সে তার স্ত্রী তার সন্তানরা কিন্তু ছোট হয়ে যাবে, সে তার মা বাবা ভাই বোন যদি তাকে কিছু নাও বলে এরা কিন্তু মাইনরিটি হয়ে যাবে, এদের মনটা কিন্তু ছোট হয়ে যাবে, যেটা ইসলাম চায় না। কাজে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যাইতে হলে এখন থেকে ভাবতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আরেকটা বিষয় আমি বলে রাখি, আমি ভুল করছি এটা বলতে, মুসলিম যত যুগের, মুসলিম তো অনেকগুলি যুগ আছে, অর্থাৎ ইসলাম যে 1400 বছর আমাদের পর্যন্ত আসছে, এর সর্বযুগে অর্থাৎ ইংরেজরা আসার আগে উসমানী আমলে বলেন মোগল আমলে বলেন সর্বযুগেই কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কয়েকটা বিষয় ছিল, গণিত ছিল, চিকিৎসা বিজ্ঞান ছিল, মানে দুনিয়াবি জীবনের গুরুত্বপূর্ণ, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গণিত লাগে, ডাক্তারের জন্য মানে চিকিৎসা যেটা এটা ডাক্তারি, এটা এরা পৃথিবীতে এই দুইটা সাবজেক্ট হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এবং ইসলামী শিক্ষায় মাদ্রাসা শিক্ষা সর্বযুগে এটা ছিল। কাজে আমি আশা করব আমাদের মাদ্রাসাগুলিতেও এই বিষয়গুলি ইনক্লুড হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, এই বিষয়গুলি মানুষের কাছে বেশি শেয়ার হওয়া উচিত। যদিও এগুলি বিনোদনের না, কিন্তু এগুলি মানুষের আমি মনে করি চিন্তাকে নাড়া দিবে এবং এগুলি দরকার।